গলা খাঁকড়িয়ে পরেশবাবু বললেন, কি বটকেষ্ট, কথা বলছো না কেন? মূর্তিটি হেসে উঠল খিলখিল করে মেয়েলি সুরে। তারপর দু হাত বাড়িয়ে নিঃশব্দে পরেশবাবুর দিকে এগিয়ে আসতে লাগলো। নমস্কার, আপনারা শুনছেন অলীক কাহিনীর কুঞ্জ ছায়া। আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতে থাকুন শনিবারের বারবেলা দেশি বিদেশি ভূতের গল্প থেকে সংগৃহীত লেখিকা লীলা মজুমদারের কলমে আজকের গল্প হানাবাড়ি। হানাবাড়ির দোতলায় মাকড়সার জালে ঘেরা জানালার ভাঙা পাল্লার ফাঁক দিয়ে পরেশবাবু অনিমেষের আগমন লক্ষ্য করলেন। উত্তর রাধাপুর ইউনিয়ন ক্লাবের আরও 3 জন সভ্য, অর্থাৎ স্বয়ং দারোগাবাবু, বড়বাবুর বড়শালা বটুকবাবু আর হেডমাস্টার ওর সঙ্গে এসেছিলেন। এই রকম কথা হয়েছিল, বাইরে 3 জন গণ্যমান্য ব্যক্তি সাক্ষী থাকবেন, তারাই অনিমেষকে পৌঁছে দেবেন। সকাল সকাল খাওয়া দাওয়ার পর রাত 8টায়, আবার ভোর 5টায় তাঁরাই এসে তাকে নিয়ে যাবেন। তবে ভূতের বাড়ি কেউ গা দিলেন না সকালের আগে। উত্তর রাধাপুর ইউনিয়ন ক্লাবের চৌকিদার নকুল, তাকে চৌকিদারও বলা যায়, ভরসাও বলা যায়, চাকরও বলা যায়, আবার পেয়ারের পুরুষ ঠাকুরও বলা যায়। ক্লাবের গোড়াপত্তন থেকে আছে বলে আজকাল তার বড়ই বার বেড়ে গেছে। বর্মা থেকে এসে অবধি পরেশবাবু এটা লক্ষ্য করেছেন। কিন্তু আর 5 জন গণ্যমান্য সভ্যরা যখন কিছু বলতেন তো নাই, বরং তার বেয়াদবি দেখে বেশ মজাই পান, তখন নবাগত পরেশবাবুর কিছু বলা শোভা পায় না। এই ভেবে তিনি কিছু বললেন না। অনিমেষ হলো গিয়ে ওই নকুলের ঘোড়া। অবশ্যই অনিমেষ কিন্তু সত্যিকার ঘোড়া নয়, বরং অনেকেরই মতে সে একজন সুস্থ স্বাস্থ্যবান সুশিক্ষিত সুদর্শন ল পরীক্ষা পাশ করা যুবক, সবে মুনসেফ, এবং সবচেয়ে বড় কথা হলো গিয়ে নকুলের স্বর্গগত পুরনো মুনিবের একমাত্র ছেলে। নকুলের চোখে সে একটি ভগবান বিশেষ, তার কোনো দোষ নেই আর দেখতেও পায় না। সে যাকে এ বিষয়ে বেশি বলতে গেলে লোকে ভাবতে পারে পরেশবাবু অনিমেষকে হিংসে করেন। মোট কথা, অনিমেষকে নিয়েই যখন বাজি আর নকুল যখন তার সবচেয়ে বড় সাপোর্টার, তখন তাকে নকুলের ঘোড়া বললে দোষ হয় না। তাছাড়া পরেশবাবু 55 বছর বয়স, ব্যবসা করে বর্মায় বেশ নামডাক পয়সা করি করেছিলেন। এখন ভাগ্যের দোষে সে সবই প্রায় খুইয়েছেন। কিন্তু তাই বলে অনিমেষের মতো একটা চ্যাংড়া ছোকরাকে তিনি হিংসে করতে যাবেন কোন দুঃখে? আসল কথা হলো ওই নকুলটির আর অনিমেষের দুজনেরই একটু শিক্ষার দরকার হয়ে পড়েছে। ক্লাবে আর সকলেই যখন অনিমেষের রূপ গুণ দেখে অজ্ঞান আর নকুলের ভাড়ামিতে আহ্লাদে আটখানা, তখন পরেশবাবুকেই সেই শিক্ষাটুকু দেবার ব্যবস্থা করতে হবে। হাজার হোক, অনিমেষের বাবা অজানেশ তো একদিক দিয়ে দেখতে গেলে পরেশবাবুর বন্ধু ছিলেন। তারা একসঙ্গে বর্মা গেলেন, ব্যবসা শুরু করলেন। পরেশবাবু ফেঁপে উঠলেন আর অজানেশ দেউলে হলেন। শেষটা পরেশবাবু জলের দরে তার ব্যবসাটি কিনে নিলেন। এর জন্যে পরেশবাবুর নিন্দা না করে বরং তারিফই করতে হয়। অথচ নকুলটা এমন ভাব দেখায় যেন পরেশবাবুই অজানেশের ব্যবসাটি লাটে তুলে দিয়েছিলেন। আরে বাবু, ব্যবসা করতে গেলে সবাই অমন অল্প বিস্তর চালাকি করে থাকে, তাই করতে হয়।
নইলে অজানেশের মতো ব্যবসা তুলে দিতে হয়। সেই যে দেউলে হয়ে অজানেশ দেশে ফিরে গেল, আর পরেশবাবুর সঙ্গে দেখা হয়নি, মরল অকালে। একরকম বর্মি হয়ে গিয়েছিলেন পরেশবাবু। তারপর অদৃষ্টের ফিরে প্রায় খালি হাতে দেশে ফিরেছেন। মজার কথা হলো যে হানাবাড়িটা আসলে অনিমেষদেরই পৈতৃক বাড়ি। ৩৫ বছর খালি পড়েছিল, নাকি ভূতের উপদ্রব। কেউ বাস করতে তো রাজি নয়, এমনকি সন্ধ্যের পর ওই দিকে যেতেও চায় না। অনিমেষ মামার বাড়িতে মানুষ, পৈতৃক বাড়ির ধার ধারে না। ইদানিং এখানে পোস্টেড হয়েছে, কোয়ার্টারে থাকে, ক্লাবে আড্ডা দেয়। অনিমেষের সেইখানেই পরেশবাবুর সঙ্গে আলাপ। আগে বাপের কাছে তার নাম শুনেছিল বটে, কিন্তু দেখেনি কখনো। পরেশবাবু প্রায় ৩০ বছর পরে বর্মা থেকে ফিরে মাস্তুতো ভাইয়ের বাড়িতে উঠেছেন। সেইখানেই ছোটখাটো একটা ব্যবসা ফাঁদবে বলে কিছু মূলধনের চেষ্টায় আছেন। এমন সময় এই সুযোগটি বলতে গেলে ভগবানই জুটিয়ে দিলেন। অনিমেষ বলে বসলে যে ভূতে বিশ্বাস করে না, ও বাড়িতে ভূতের উপদ্রব আছে এ কথাও সে বিশ্বাস করে না। এমনকি কেউ যদি বাজি ধরে তো ভূতের বাড়িতে একলা এক রাত কাটিয়ে সে এই কথা প্রমাণ করে দিতেও প্রস্তুত। ব্যাস, ক্লাবে যেমন কথায় কথা বেড়ে থাকে। দেখতে দেখতে পরেশবাবুর সঙ্গে অনিমেষের ৫০০ টাকা বাজি ধরা হয়ে গেল। অনিমেষ ভূতে বিশ্বাস না করলেও দেখা গেল যে নকুল যথেষ্ট করে। সে হাউমাউ করে বলে উঠল, ফট করে যে বাজি ধরছ অনিমেষ দাদা, আছে তোমার ৫০০ টাকা? ক্লাবের বন্ধুরা অমনি চেঁচিয়ে উঠলেন, আরে আমরাই না হয় ধার দেব, তুই ভাবিস নে নকুল। অনিমেষ বললে, তুমিও যেমন নকুলদা, আগে বাজি হারি তবে তো টাকা দেবার কথা উঠবে। বিছানা বালিশ নিয়ে গিয়ে কেমন দিব্যি নিশ্চিন্তে সেখানে রাত কাটিয়ে পরেশ কাকার কাছ থেকে ৫০০ টাকা বাগাই দেখো। নকুল তো গুঁয়ো ক্যাও ম্যাও করতে থাকে। আজ তোমার মা বেঁচে থাকলে ভূতের বাড়িতে রাত কাটাতে দিত তোমাকে, শেষটা যদি সত্যি ভূতে ধরে। একগাল হেসে অনিমেষ বললে, দূর দূর, কি যে বলো, ভূতটি নাকি আমার বাবার পিসি। তার বিয়ের রাতের লাল ছিলি আর এক গা গয়না পরে দেখা যায়। পরদিন ভোর থেকেই তাকে আর কেউ নাকি দেখেনি। নতুন বরটিও অমনি দানের জিনিস পণের টাকা নিয়ে পাশের গাঁয়ে আবার বিয়ে করেছিল। সাক্ষাৎ বাপের পিসি। সে কি আমার কোনো অনিষ্ট করতে পারে নাকি যে তাকে দেখে ভয় পেয়ে বাড়ি ছেড়ে ৫০০ টাকা বাজি হারবো? তোমার কোনো ভয় নেই, অন্য ভয় আমারই বরং একটু আছে। ও পরেশ কাকা, আছে তো আপনার ৫০০ টাকা? শেষটা বিনিমগ্নায় আজকে ভূতের বাড়িতে রাত্রিবাস করাবেন না তো? তাই শুনে ক্লাবের সকলের কি হাসি, যেন ভারী মজার কথা বলেছে। ঝপাং করে টেবিলের উপর মানিব্যাগ ফেলে দিয়েছিলেন পরেশবাবু। ৫০০ই আছে তাঁর, তাছাড়া সামান্য কিছু জমানো টাকা। বলেছিলেন, তোমার ৫০০ পেলেই আমার ব্যবসাটি শুরু করে দেব। আপনাদের সব হালখাতার নেমন্তন্ন রইল, তুমিও যেও অনিমেষ। পরেশবাবুও ভূত টুত মানেন না, তবু বাছাধনকে যে পৈতৃক বাড়িতে রাত কাটাতে হচ্ছে না সে বিষয়ে তার মনে কোনো সন্দেহটুকু নেই। তার কারণ হলো অতি উত্তম ফরমাইশি ভূতের ব্যবস্থা হয়েছে। বর্মার সেকালের গ্রেট বেঙ্গল থিয়েটারের বটকেষ্ট যেমন খাসা ভূত হতে পারে, সত্যিকারের ভূত বলে যদি কিছু থাকতো তো
তার অত ভালো হতো না। এমন মেয়ের সাজ করতে পারে বটকেষ্ট যে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। আজ রাতে সে লাল চেলি পরবে, গা ভরা গিলতি গয়না পরবে, গা থেকে অদ্ভুত আলো বেরোবে, আবার সব করে নিভে যাবে, অমনি ভূত অদৃশ্য হয়ে যাবে। হরেক রকম ভুতুরে আওয়াজও দেবে বটকেষ্ট। তার কতক শুনেও এসেছেন পরেশবাবু। বাবা, দিন দুপুরে কেষ্টনগরের এক হাট লোকের মাঝখানেও তাই শুনে পিলে চমকে গেছিল। সেই কথা মনে করে এখন আবছা অন্ধকারে নিশ্চিন্ত মনে অনিমেষকে হানা বাড়িতে ঢুকতে দেখে অনেক কষ্টে পরেশবাবু হাসি চাপলেন। এ বাড়িতে যে ভূত টুত নেই, সবচেয়ে গাঁয়ের দুষ্ট লোকের কল্পনা, সেটুকু জানতে পরেশবাবুর বাকি ছিল না। যেহেতু বর্মা থেকে ফিরেই প্রথম রাতটি কিছু না জেনে শুনে এই বাড়িতেই নিশ্চিন্ত না একেবারে নির্বিঘ্নে ঘুমিয়ে কাটিয়েছিলেন। তারপর সকালে মাস্তুতো ভাইটিকে খুঁজে বের করেছিলেন। অবশ্যই ভূত না থাকলেও বাড়িটা যে যথেষ্ট ভুতুড়ে সেই কথা মানতে হবে। ছাদ থেকে লম্বা লম্বা ঝুলঝুলে, আচমকা যখন নরম একটি ছোঁয়া লেগে যায় কপালে, আঁতকে উঠতে হয়। দরজা জানলার কবজা ভাঙা, সে যে কত রকম ক্যাঁচকোট শব্দ হয় সে ভাবা যায় না। তার উপর ঘুলঘুলির মধ্যে দিয়ে খালি বাড়িতে হাওয়া ঢুকে কিরকম একটা হুহু শব্দ করে যে শুনলে হাত পা ঠান্ডা হয়ে যায়। সত্যি কথা বলতে কি, ভূতে অবিশ্বাস এবং ফুঙ্গির দেওয়া ভূতের মাদুরি না থাকলে ভূতের কথা না জেনেও পরেশবাবু ও বাড়ি রাত কাটাতে পারত কিনা সন্দেহ। আজকে এসবের উপর বটকেষ্ট ভূত তো আছেই। তাকে পই পই করে বলে দেওয়া হয়েছে যে লোমশ হাত দুটোকে চেলি দিয়ে ঢেকে রাখে। মুখে সে এমনই মেকআপ দেবে যে কারো বাবার সাধ্যি নেই নকল ভূত বলে টের পায়। অনিমেষ সঙ্গে করে বিছানা এনেছে, তাছাড়া একটা গামছা না কি যেন এনেছে। মাটিতে বিছানা পাততে হবে। বাবু তাই মেঝেটাকে বোধ করি ঝেড়ে ঝুড়ে নেবেন। একটা টর্চও এনেছে নিশ্চয়ই, মোমবাতি দেশলাইও এনেছে হয়তো। সেটি জেলে শুয়ে শুয়ে অদ্ভুত সব শব্দ শুনবে বেটার ছেলে। আজ গায়ের রক্ত হিম হয়ে উঠতে থাকবে। তারপর আড়ালে দাঁড়িয়ে বটকেষ্ট একটা বেলুন থেকে কি একটা গ্যাস ছাড়বে। অমনি নাকি মোমবাতির আলো বেড়ে এক হাত উঁচু হয়ে উঠবে। চমকে বেটা উঠে বসবে আর সেই রকম হুহু শব্দ করতে করতে পিসির ভূত দেখা দেবে। তারপর মোমবাতিটা যেই কমতে কমতে একেবারে নিভে যাবে, পিসির ভূত অদৃশ্য হবে আর অনিমেষও চোঁ চোঁ দৌড় লাগাবে। ও ভেবেও কি সুখ! এই সুখ ভোগ করার জন্যে ও অনিমেষ যাতে কোনো চালাকি না করে, তাই পরেশবাবু এখানে আজ লুকিয়ে বসে আছেন। সিঁড়িতে একটা খসখস শব্দ শুনে চমকে ফিরে আঁতকে উঠলেন পরেশবাবু। কি চমৎকার ভূত সেজেছে বটকেষ্ট! আরেকটু হলে তিনি নিজেই নিজের ভাড়া করা ভূত দেখে মাদুলি সঙ্গে থাকা সত্ত্বেও নির্ঘাত মূর্ছা যেতেন। সরসর করে নিঃশব্দে লাল চিলি পড়া মূর্তিটা সিঁড়ি দিয়ে নেমে গিয়ে নিচের হল ঘরে ঢুকল। সেইখানে অনিমেষ শুয়ে আছে। উত্তেজনায় পরেশবাবুর দম বন্ধ হয়ে আসবার জোগাড়। বাবা, কি ওস্তাদ ওই বটকেষ্টটা! এমনই নিঃশব্দে কাজ করে যে কখন যে এসে পৌঁছলো এতটুকু টের পাননি পরেশবাবু। এমনকি মনে মনে একটা ভয়ই হচ্ছিল, যদি কেষ্টনগর থেকে এতটা পথ আসতে গিয়ে কোনো দুর্ঘটনা হয়ে থাকে। যা, এবার সব ভাবনা ঘুচল। কাল হাতে নাতে 500 টাকা পাওয়া যাবে।
নৈশব্দ ভেদ করে বিশ্রী একটা হুহু শব্দ কানে এলো। গায়ের রক্ত জল হয়ে গেল পরেশবাবু। কি বাড়াবাড়িটাই করতে পারে বটকেষ্ট 25 টাকার জন্যে। অনিমেষের কোনো সারা শব্দ নেই। কেন? যদি যদি ভয়ে হার্ট ফেল করে মরেই যায়? এমন তো শোনা গেছে কত সময়। পরেশবাবুর বুকটা একটু ঢিপ ঢিপ করতে লাগলো। তাহলে তো এত কষ্ট এত খরচ করেও সব পণ্ড হয়ে যাবে। টাকা দেবে কে? হঠাৎ চেয়ে দেখেন দোরগোড়ায় বটকেষ্ট, অর্থাৎ লাল চেলি পরা মূর্তিটি। তার গা থেকে কেমন একটা সাদা আলো বেরুচ্ছে, ফসফরাস না কি যেন, এই রকমই কথা ছিল। অনিমেষকে ভাগিয়ে বটকেষ্ট উপরে এসে পরেশবাবুকে ডেকে নিয়ে যাবে, যাতে অনিমেষের আর একজন বাইরের সাক্ষীও থাকে। কিন্তু বটকেষ্ট অমন চুপ করে দাঁড়িয়ে কেন? গলা খাঁকড়িয়ে পরেশবাবু বললেন, কি বটকেষ্ট, কথা বলছো না কেন? মূর্তিটি হেসে উঠল খিলখিল করে মেয়েলি সুরে। তারপর 2 হাত বাড়িয়ে নিঃশব্দে পরেশবাবুর দিকে এগিয়ে আসতে লাগলো। পরেশবাবুর সর্বাঙ্গ বেয়ে বরফের মতো ঠান্ডা ঘাম ঝরতে লাগলো। সেই সাদা আলোতে স্পষ্ট দেখতে পেলেন এ তো বটকেষ্ট নয়, এর হাতে ঘন কালো লোম নেই, যেন মাখনের তৈরি ফর্সা সুন্দর ছোট্ট দুখানি হাত। অজ্ঞান হয়ে পড়তে পড়তে সামলিয়ে নিলেন পরেশবাবু। গলা দিয়ে স্বর বেরোলো না। হঠাৎ ফিরে দূর দাঁড় করে পেছনের সিঁড়ি দিয়ে নেমে বন বাদার ভেঙে দূরে যেখানে গায়ের বাড়িঘর দেখা যাচ্ছে সেদিকে ছুটলেন। পরদিনটি রবিবার। সকালে গাঁ শুদ্ধ লোকের মুখে শোনা গেল পরেশবাবু বাজি হেরে রাতারাতি কোথায় সরে পড়েছেন। তার মাস্তুতো ভাই কেদার মিত্তির নাকি চারদিকে তার খোঁজ করছে শুনে ক্লাবে মহা হইচই। এদিকে ফিস্টির ফর্দ তৈরি। 11টায় সকলের ক্লাবে জমায়েত হবার কথা। নকুলের সে কি রাগ! এই কিরকম ভদ্রলোক বাজি হেরে ফাঁকি দিয়ে পালালো? না, ওনাকে ছাড়া হবে না, যেখান থেকে হোক চেন্দোলা করে ধরে আনা হবে। কি অনিরা, তুমি কেন চুপ? লোকসান তো তোমারই। অনিমেষ একটু হেসে বলল, না নকুলদা, সত্যি কি আর ওর টাকা নিতাম আমি? ওইটুকুই ওর সম্বল। শুধু একটু জব্দ করার ইচ্ছে ছিল। তা উনি করেছিলেন যে গ্রেট বেঙ্গল থিয়েটারের বটকেষ্ট কাকাকে ভূত সাজিয়ে আমাকে ভয় দেখাবার জন্যে টাকা দিয়ে এসেছিলেন। বটকেষ্ট কাকা বাবাকে বড় ভালোবাসতেন। উঠি পড়ি করে কেষ্টনগর থেকে ছুটতে ছুটতে আমাকে খবরটা দিয়ে গেলেন। তাছাড়া এও বলে গেলেন যে রাত দুপুরে ভূতের বাড়িতে একা যাবার ওর সাহস নেই। যদিও পরেশ কাকাও সেখানে থাকবেন, তবু বটকেষ্ট কাকা সাধু কাকাকেও সঙ্গে নেবেন। টাকা নিয়েছেন, কাজেই উনি আমাকে নিশ্চয়ই ভয় দেখাবেন। সাধু কাকিও সেই সময়টি নষ্ট না করে ঠিক একই রকম সাজ করে পরেশ কাকাকে ভয় দেখাবেন, বিনি পয়সায়, যাতে কেউ না বলতে পারে আমিও ভূত ভাড়া করে চালাকি করেছি। দারুণ ভয় পেয়ে পালিয়ে গেছেন নাকি পরেশ কাকা, সাধু কাকির কাছে শুনলাম। কিন্তু এখন ভয় হচ্ছে কোনো বিপদে পড়েননি তো? নিখোঁজ কেন?
কেদার মিত্তির কাষ্ঠ হাসি হেসে বলল, বিপদে পড়লে তার সুটকেস আর আমার নূতন আলোয়ান নিয়ে অদৃশ্য হতেন না। তুমি নিশ্চিন্ত হও, সে কলকাতায় ভূতের হাত থেকেও বেঁচেছে, 500 টাকাও বেঁচেছে। এখন ক্ষতিপূরণ হিসেবে আমাকে কি খাওয়াবে খাওয়াও।